তড়িৎ রসায়নের আজকে যা করব তুমি মাস্ট কমন পাবা। মানে ধরে রাখো যে কোনো প্রশ্ন একটু মানে প্যাটার্ন চেঞ্জ না হইলে ধরো 90% কোশ্চেন এখান থেকে থাকবে আজকে যা শিখবো ইনশাল্লাহ। তাইলে আমরা এই যে আগের ক্লাসে এগুলো শিখছিলাম, অবশ্যই আগের ক্লাসটা সবাই দেখবা, দেখে নিবা। দেখো আমরা এখান থেকে একটু স্টার্ট করব। দেখো আমি এখানে দুইটা লাইন লেখা রাখছি, একটা হলো আদর্শ কোষ বিভব আর একটা হলো কি অনাদর্শ কোষ বিভব। দেখবা তোমার ম্যাথগুলো করার ক্ষেত্রে কিছু কিছু সময় অনলি ই নট সেল বের করে আর কিছু কিছু সময় ই সেল বের করার লাগে। দেখো ই নট সেল হলো আদর্শ কোষ বিভবের বেলায় আর অনাদর্শের বেলায় কি ই সেল। এখন কখন কোষটা আদর্শ হবে? যখন চাপের মান হবে 1 অ্যাটমসফিয়ার, যখন তাপমাত্রা হবে 25 ডিগ্রি সেলসিয়াস, এই কথাগুলো, আর যখন ঘনমাত্রা হবে 1 মোলার। আবার একটু বলি, বুঝাই ভালোভাবে, একটু খেয়াল করো। যখন ঘনমাত্রা থাকবে 1 মোলার, যখন চাপ থাকবে 1 অ্যাটমসফিয়ার, যখন তাপমাত্রা হবে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন, তখন এইখানে আমাদের হবে আদর্শ কোষ বিভব, আদর্শ কোষ বিভব। এখন এইখানে বের করার প্রক্রিয়াটা খুব সহজ। কি বলতো? আমরা জানি ই নট সেল ইকুয়াল ই অ্যানোড অফ অক্সাইডেশন প্লাস, একটু আরেকটা কালি নেই, ই ক্যাথোড অফ রিডাকশন। দেখো খুব সহজ, আগে বুঝো যে এই সূত্রটা একটু বোঝা যায়। এই সূত্রটা খুব সহজ, এত কঠিন না। আমি একটু ইংরেজি লেখলে একটু কঠিন কঠিন লাগতেছে, আর কিছুই না। দেখো দেখো এর মানে হলো অ্যানোড। অ্যানোডে আমি যেই দণ্ডকে রাখবো সেইটা অবশ্যই তার জারণ বিভব হওয়া লাগবে। আমি ক্যাথোডে যাকে রাখবো তার অবশ্যই যে কী হওয়া লাগবে, বিজারণ বিভব বসানো লাগবে। আবার একটু সহজে, আবার একটু বুঝাই, অঙ্ক করলে বুঝা যাবে আরও ভালোভাবে। আবার বলি, আমি যদি অ্যানোড, যেটাকে আমি অ্যানোড ধরবো, বাম তরিদ্দার অ্যানোড, ডান তরিদ্দার ক্যাথোড। আবার এখানে অ্যানোড ক্যাথোড নির্ণয় করার জন্য আমাদের ওই যে সরণিটাও কাজে দেয় মাঝে মাঝে, ঠিক আছে? যে সক্রিয়তা সিরিজে যে উপরে থাকবে, ধরো দুইটা আছে, এখন আমরা জানি কি যেন ফিরে সোনা পাবে, যেন উপরে মানে জিঙ্ক উপরে, ফিরে পরে মানে আয়রন পরে। তাহলে জিঙ্ক আর আয়রন থাকলে অ্যানোডে কে যাবে জিঙ্ক, আর ক্যাথোডে কে যাবে আয়রন। এভাবে জানতে হবে, ঠিক আছে? তাহলে অ্যানোডের জারণের বিভবটা এখানে বসাইতে হবে, আর ক্যাথোডের বিজন বিভবটা। এই ইনট সেলের মানটা আমরা জানি, ইনট সেলের মানটা দেখো, ইনট সেলের মানটা যদি 0 থেকে বড় হয় তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। তাহলে বিক্রিয়া ঘটবে, এগুলো একটু বেসিকগুলো বলতেছি। বিক্রিয়া ঘটবে, আর বিক্রিয়া ঘটবে মানে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, ঠিক আছে? স্বতঃস্ফূর্ত মানে কি বলতো, মানে আপনা আপনি ঘটবে। আর যদি পাত্রের রাখার কথা বলে, পাত্রে রাখা যাবে না, এটা আমরা বুঝবো। আর যদি ইনট সেলের মান দেখো 0 থেকে ছোট হয়, 0 থেকে কি হয়, ছোট হয়, তাহলে বিক্রিয়া ঘটবে না, মানে বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না, আর সেখানে পাত্রে রাখা যাবে, ঠিক আছে? এইবার আসো, হ্যাঁ আদর্শ ইনট সেল। এবার আসো অনাদর্শ কোষ হলো ই সেল। দেখো সাধারণত তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি। দেখো অনাদর্শ কোষের বেলায় ই সেলের মান বের করা লাগে। এখন এইটার সময় ঘনমাত্রাগুলো কি থাকে না, এই যে 1 মোলার থাকে না, ঘনমাত্রাগুলো আলাদা আলাদা থাকে, তখন তুমি বুঝে নিবা। এটার জন্য বিজ্ঞানী নার্নস্ট, একজন বিজ্ঞানীর নাম আছে, সেই নার্নস্ট, সেই লোকটা একটা ইকুয়েশন দিছে। এই যে নার্নস্টের ইকুয়েশনটা হলো ই সেল ইকুয়াল, এটাকে দুইভাবে লেখা যায়। এটাকে লেখা যায় ইএমএফ, যদিও বিজ্ঞানী নার্নস্ট ইএমএফ দিয়ে দিছে, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। হ্যাঁ, ইএমএফ ইকুয়াল টু ই সেল, আমরা ই সেল বলতে পারি। হ্যাঁ, ই সেল মানে এই ইএমএফকে আমরা ই সেল বলতে পারি, ঠিক আছে? ইকুয়াল কি হবে, ই নট সেল মাইনাস আরটি বাই এনএফ বা ইএফ, ঠিক আছে? এনএফ বা ইএফ যেটা লেখো, ইউ কি ওই যে গৃহীত বর্জিত ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে? লন এখানে কিন্তু আসলে কিউ, লন কিউ,
ঠিক আছে? এইখানে এই কিউটা বুঝতে যায় অনেকে টেনশনে পড়ে বা কিউটা নিয়ে একটু পড়াশোনা আছে। এখন কিউ কি আমি যদি বলি, যদি আমি কিউ এর ব্যাখ্যা দিতে যাই, একটা সুন্দর ব্যাখ্যা আছে। এই কিউ ইকুয়াল, আমরা জানি উপরে কি থাকবে, উৎপাদ, নিচে কি থাকবে, বিক্রিয়ক। দেখো কিউ হইল উৎপাদের, দেখো উৎপাদের ঘাত সহ সক্রিয় ভর বা সক্রিয় ভরের ঘাত সহ গুণফল। এটা একটু এভাবে লিখি, দেখো এটা একটু বুঝো আগে, হ্যাঁ এটি পরে বোঝা যাবে, কোনো সমস্যা নেই। উৎপাদের সক্রিয় ভরের ঘাত সহ গুণফল, আর নিচে হইল কি বিক্রিয়কের সক্রিয় ভরের ঘাত সহ গুণফল। এখন এই ব্যাপার দুইটা খুব ইম্পর্ট্যান্ট। দেখো আমি তোমাকে সাধারণ কিছু শিক্ষকদের মতো শিখাইতে পারতাম যে উপরে উৎপাদের ঘনমাত্রা, নিচে কি বিক্রিয়কের ঘনমাত্রা। এইখানে তোমাদের কি লস হইতো জানো? এখানে লসটা এটাই হইতো যে তুমি দেখতা যে কিছু কিছু ম্যাথে যায়, কিছু কিছু যেগুলো বুয়েটে আসে, অ্যাডমিশনে আসে, সেগুলো তুমি পারতা না। হয়তো বা কিছু সময় কুমিল্লা বোর্ডের ম্যাথও কী করতে পারে, এই টাইপের ঢুকে দিতে পারে। যদি চাপ দিয়ে দেয় তখন তুমি কি করবা? এখানে কিন্তু ঘনমাত্রার জায়গায় চাপও বসতে পারে, এটা জানো নি? কারণ আমরা জানি সক্রিয় ভর এখানে অনেক কিছু হইতে পারে। এই কিউ এর জায়গায় কি কি হইতে পারে? কিউ এর জায়গায় কেপি হইতে পারে, কেসি হইতে পারে, ঠিক আছে, কেপি কেসির মতো হইতে পারে। কিউ এর জায়গায় কেএসপির মতো হইতে পারে। কিউ এর জায়গায় আংশিক চাপ হইতে পারে, ঠিক আছে। এই যে আংশিক চাপের ফর্মুলাগুলো হইতে পারে, বুঝতে পারতেছো কিনা? তাহলে আমাদের যদি বলি সাধারণত আমাদের এখানে ইউজ হয় চাপ আর কি ঘনমাত্রা, আংশিক চাপ আর ঘনমাত্রা, ঠিক আছে। তাহলে নিচে আমি যদি একেবারে স্পেসিফিক লিখি, নিচে কি থাকবে বিক্রিয়কের ঘনমাত্রা, আর উপরে কি থাকবে উৎপাদের ঘনমাত্রা। ওর চাপও থাকতে পারে, আংশিক চাপও কি থাকতে পারে। চাপ কোন এককে থাকবে? অ্যাটমসফিয়ার এককে। কোন এককে? অ্যাটমসফিয়ার এককে। চাপ থাকলে ডাইরেক্ট চাপ বসিয়ে দিতে হইতে পারে এখানে। এই জন্য শুধু ঘনমাত্রা শেখাটা ভুল। যদি তুমি শিখো যে উপরে উৎপাদের ঘনমাত্রা, নিচে বিক্রিয়কের ঘনমাত্রা, এখানে কিন্তু অনেক সময় কি হবে, অঙ্কে যখন শুধু চাপ দিবে দেখবা কিছু কিছু ম্যাথের চাপের মানও থাকতে পারে। এরকম দু একটা উদাহরণ আমি করাবো, তখন তুমি ডিরেক্ট চাপের মান বসাইতে হবে, ঠিক আছে। ঘনমাত্রা নাই, চাপ আছে, অ্যাটমসফিয়ার এককে। তখন উপর এই যে ধরো উৎপাদের কি আছে, চাপ আছে, তখন চাপের মান বসাই দেবে অ্যাটমসফিয়ার এককে। ক্লিয়ার কিনা? তাহলে আশা রাখি কিউ কি এটা বোঝা গেছে। এইখানে কিউর ভিতরে একটু প্যাচ লাগে আরেকটা জিনিস খেয়াল রাখবা। আমাদের ধাতুর বেলায় যদি কি থাকে, সলিড থাকে আর লিকুইড থাকে। যদি সলিড আর লিকুইড মানে কঠিন আর গলিত যদি থাকে, অ্যাকুয়াস না, ঠিক আছে, কঠিন আর গলিত থাকে, মানে ধাতুগুলো থাকে সাধারণত। যদি ধাতুগুলো থাকে তখন তাদের ঘনমাত্রার মান 1 হয়, এটা একেবারে নির্ধারিত, ঠিক আছে। যখন যে ধাতুটা, ধরো ধাতুটা কী আকারে আছে, সলিড আকারে আছে, লিকুইড আকারে আছে, তখন সেটা ঘনমাত্রার মান কত? 1। তুমি ঘনমাত্রার মান শুধু বসাইবা কার বেলায়? গ্যাসীয়র বেলায় আর আয়নের বেলায়। খেয়াল করো ঘনমাত্রার মানটা বসবে কার কার বেলায়? যদি সে গ্যাস আকারে থাকে বা আয়ন আকারে থাকে, তখন তুমি ঘনমাত্রার মানটা বসাইবা। এটুকু বুঝছো কিনা? এটুকু বুঝছো? দেখবা আমাদের বইয়ে কিছু লেখা থাকে এরকম, স্টুডেন্টরা দেখে বুঝে না। মাঝে মাঝে তোমার এখানে কিন্তু বিক্রিয়ক দুইটাও হইতে পারে, উৎপাদ একটা হইতে পারে, দুইটাও হইতে পারে, ঠিক আছে। আমি তোমাদেরকে ওই রকম একটা উদাহরণ করাবো একটু পরে, হ্যাঁ। সো এইটুকু বেসিক ক্লিয়ার হয়েছে কিনা বলো? কিউ কি? কিউ হলো সক্রিয় ভর, ঠিক আছে, যেটা নিয়ে আমরা কেপিকেসি অধ্যায় তোমাদের সাথে কথা বলছিলাম। সক্রিয় ভরের বেলায় ঘনমাত্রা হইতে পারে, আংশিক চাপও হইতে পারে, সেখানে কেএসপি কেআইপির মতো টার্মও হইতে পারে, এবং সেগুলোর ঘাত সহ গুণফল, কারণ পাওয়ারটা উপরে যায়, তাই তো? এইটুকু বুঝছো কিনা? আর খেয়াল রাখবা সমতাকৃত ঘনমাত্রা কখনো কি হয় না, গুণ হয় না। এই ছিল মোটামুটি বেসিক। এবার আমরা ম্যাথ যখন করা শুরু করবো না, ইনশাল্লাহ আমাদের বেসিক সহ ম্যাথ সহ ক্লিয়ার হবে। এটুকু তো আমরা বুঝছি। ওকে, আমি সেভ করে দিলাম, এটা ওই দিকে চলে যাবে, হ্যাঁ।
সমস্যা তো এখানে। ওকে, এইবার আমাদের এই ম্যাথটা একটু করি। এই ম্যাথটা করলে আমাদের মোটামুটি প্রথম টাইপের ম্যাথ শেষ। দেখো খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট, মানে দুইটা কথাকে একসাথে আমি বললাম, খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দুইটাই এখানে প্রযোজ্য কথা দুইটা। আসো, এখানে এটা হলো উদ্দীপক আর এটা হলো প্রশ্ন। ঠিক আছে, এখানে দুইটা জিনিস দেওয়া আছে, একটা জিঙ্ক আর একটা কি অ্যালুমিনিয়াম। জিঙ্ক আর কি দেওয়া আছে? অ্যালুমিনিয়াম দেওয়া আছে। উদ্দীপকের জিঙ্ক ধাতুকে অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা যাবে কি না, এই পাত্রে রাখার অঙ্ক খালি আসে। আর এটা যদি পাত্র অঙ্ক পারলে ই নট বের করা লাগে কীভাবে সেটা আমরা পেরে যাব। এবারে সব সময় খেয়াল রাখবা, আমি একটু বড় করে লেখা দিই, এই ব্রাশের কালি দিয়ে লাগলে লেখা দিই। আর এই ব্রাশগুলো তো দেখা যায় সব গোলা গোলা ব্রাশ। হ্যাঁ, দেখো খেয়াল রাখবা সব সময়, আচ্ছা এটা দিয়ে লিখি, সব সময় পাত্র অ্যানোড, পাত্র কি হবে? অ্যানোড। এটা তোমার পুরা মুখস্থ, পাত্র অ্যানোড, কোনো কথা না। এটা কোন পাত্র আছে, কিসের পাত্র আছে? পাত্র কই থাকবে? অ্যানোড। মুখস্থ করে ফেলো, পাত্র অ্যানোড, পাত্র অ্যানোড, পাত্র অ্যানোডে থাকবে, শেষ। পাত্রটাই অ্যানোড। তাহলে আমার এখানে অ্যালুমিনিয়ামের পাত্র, তাহলে অ্যালুমিনিয়ামটা কি? অ্যানোড। অ্যালুমিনিয়ামটা কি? অ্যানোড। তাহলে অ্যালুমিনিয়ামটাকে আমার অ্যানোডে নিতেই হবে। আর ক্যাথোডটা তাহলে কি? জিঙ্ক। এইবার তোমাকে যখন সূত্র লেখাইছিলাম আমি, তখন সূত্রতে বলছিলাম এটা লেখো ই নট সেল ইকুয়াল ই অ্যানোড অফ অক্সাইডেশন প্লাস ই ক্যাথোড অফ রিডাকশন। এইবার আমার খেয়াল করতে হবে অ্যানোডে যে জারণ হয়, ক্যাথোডে যে বিজারণ হয়। খেয়াল করো কিন্তু, আমার অ্যানোডে জারণ নিশ্চিত করতে হবে, ক্যাথোডের বিজারণ নিশ্চিত করতে হবে। এবার আমরা একটু দেখি, আমার অ্যানোডকে অ্যালুমিনিয়াম, যেহেতু এখানে পাত্রটা অ্যালুমিনিয়ামের, তাহলে অ্যালুমিনিয়ামের কি জারণ মান দেওয়া আছে কিনা, জারণ বিভব দেওয়া আছে কিনা, এটা আমাদের বের করা বিষয়বস্তু। এবার আমি যা আছে তা আগে লিখি, তারপরে তোমাদেরকে বুঝাচ্ছি। আশা রাখি তোমরা এগুলো বুঝো, কারণ এগুলো পারো। তাহলে দেওয়া আছে কি? ই নট অফ অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ হয়েছে, মান কত? 1.66 ভোল্ট। আচ্ছা খেয়াল করো তো, এখানে কি জারণ করছে না বিজারণ করছে? জারণ করছে। কেমনে বুঝমু জারণ করছে না বিজারণ করছে? এটা নিয়ে কিন্তু আমরা অনেক পড়াশোনা করছি। হ্যাঁ, সহজ হিসাব। দেখো এখানে ছিল কি? কিছু নাই, মানে শূন্য। শূন্য থেকে 3+ হয়েছে, চার্জ বাড়ছে। চার্জ বাড়লে কি? জারণ। চার্জ বাড়লে কি? জারণ। যেহেতু চার্জ বাড়ছে সেহেতু জারণ, সেহেতু কি? জারণ। ওকে, আমাদের জারণ বিভব দেওয়া আছে, রাইট। তার মানে আমার যে অ্যালুমিনিয়ামের পাত্রকে অ্যানোডে রাখতে হবে, এটা রাইটভাবেই আছে। তাহলে এটাকে আমি লাড়াছাড়ি করবো না, যা আছে তাই রাখবো। ক্লিয়ার? এবার দেখো, এবার জিঙ্কটাকে একটু খেয়াল করি। ই নট অফ জিঙ্ক থেকে কি আছে? জিঙ্ক 2+ আছে কত? 0.76 ভোল্ট। আচ্ছা, এই জিঙ্ককে কই রাখতে হবে? ক্যাথোডে রাখতে হবে। খেয়াল করো, তারপরে এই ক্যাথোডে কি ঘটে? বিজারণ। ক্যাথোডে কি ঘটে? বিজারণ। দেখো ক্যাথোডে বিজারণ ঘটার কথা, এখানে কি বিজারণ আছে? এখানে কি বিজারণ আছে? সে বিজারণ ভাবে নাই, সে কীভাবে আছে? জারণ ভাবে আছে। তার মানে সে 0 থেকে 2+ আকারে আছে, তার মানে জারণ ভাবে আছে। তাহলে কি করতে হবে? বিজারণ বানাইতে হবে। এটাকে বিজারণ বানাইতে হবে। বুঝতে পারতেছো কথা? তাহলে আমরা কি করব? তাহলে এটাকে কি? ই নট অফ জিঙ্ক 2+ থেকে কি? জিঙ্ক। তাহলে এই মানটা কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, -0.76 ভোল্ট। এবার আমরা বসিয়ে দেই ই নট অফ অ্যানোডকে, এই যে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ প্লাস ই নট অফ, এই যে আমাদের বিজারণ বিভব জিঙ্ক 2+ হয়ে গেছে কি? জিঙ্ক, এটা বিজারণ বিভব। ঠিক আছে, এই যে অ্যানোডে জারণ বিভব লিখছি, ক্যাথোডে বিজারণ বিভবই লিখছি ঠিকঠাকভাবে। এবং এবার মানগুলো বসাই কত? 1.66, আর এটা কি? প্লাস মাইনাসে মাইনাস কত? 0.76। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা আসবে। ঠিক আছে, মেবি 0.90 ভোল্ট এরকম একটা আসতে পারে। দেখো তো ক্যালকুলেটর সাব দিয়ে। তো এটাই হলো আমাদের কি? অঙ্ক।
বুঝা গেছে কিনা বলো? না আমরা যে এই সৃজনশীলটা দেখি, আশা রাখি আমাদের অনেকটা ক্লিয়ার হবে। দেখো যশোর বোর্ড 2021 কি আসছে দেখো, নিকেল 2+, নিকেল থেকে নিকেল 2+ হয়েছে যার ঘনমাত্রা এত, সিলভার থেকে সিলভার প্লাস হয়েছে যার ঘনমাত্রা 0.2 মোলার। এখানে বলা হয়েছে ইনট অফ, এই দেখো যেহেতু এখানে চার্জ কি হয়েছে কমছে, তার মানে এখানে বিজারণ বিভব দেওয়া আছে, এখানেও দেখো চার্জ কমছে বিজারণ বিভব দেওয়া আছে, ঠিক আছে। বলছে কি যে লেখছে ফলত তড়িৎ দ্বার দ্বয়ের সমন্বয়ে কোষ গঠন করে অর্ধকোষ ও কোষ বিক্রিয়া লেখো। এটা কিন্তু ওই যে আমরা বেসিক শিখছিলাম, বেসিক পড়া সেখান থেকে চলে আসছে। আমরা যদি কোষ বিক্রিয়া লিখতে বলছি, এখানে দেখো নিকেল আর কি সিলভার, নিকেল আর কি সিলভার। এখানে আমরা যে ছন্দ শিখছিলাম লি কে কে না ম্যাকডাবেলের জন্য ফিরে শোনা হবে হাই কবি হাজি হাজি ফিটাবে তোমার। এখানে খেয়াল করো আজি মানে হাজি হাজি, এটা খুবই শেষে আছে, তার মানে সক্রিয়তা কার বেশি? নিকেলের বেশি। আর সিলভারের কি কম, যার সক্রিয়তা কম সে থাকে কোথায়? ক্যাথোডে। আর যার সক্রিয়তা বেশি সে থাকে কোথায়? অ্যানোডে। তাহলে আমরা এভাবে একটু সুন্দরভাবে এটাকে আঁকতে পারি, ঠিক আছে, আঁকতে পারি এইভাবে। এভাবে আইকা তুমি প্রথমে আঁকবা, আঁকার পরে তারপরে কোষ বিক্রিয়াগুলো কি দিয়ে দিবা, ঠিক আছে। আশা রাখি এটাই যে আমরা আগের ক্লাসে করাইছি এটা থেকে পারবা, ঠিক আছে, পারবা। আচ্ছা, অর্ধকোষ, ভালো একটা কোশ্চেন, যে অর্ধকোষ বিক্রিয়া। অর্ধকোষ হইল এই যে নিকেল, এখানে কি হয়েছে? ইলেকট্রন ত্যাগ করে নিকেল 2+ হয়েছে, এটা হলো তার একটা অর্ধকোষ বিক্রিয়া, এইটুকুলো অর্ধকোষ, ঠিক আছে। আবার এই যে সিলভার ইলেকট্রন কি করছে? সেও ত্যাগ করছে, এই যে এখানে সিলভার প্লাস হয়েছে, ত্যাগ করে এখানে সিলভার প্লাস হয়েছে, এটা একটা অর্ধকোষ, ঠিক আছে। এখন আমরা আসলে কোষ যদি গঠন করতে যাই, সিলভার অবশ্যই ইলেকট্রন কি গ্রহণ করবে, যেহেতু সে কি বিক্রিয়া, সে কি ক্যাথোডে আছে, সেটা গ্রহণ করবে। সে সিলভার গ্রহণ করে কি হবে? আচ্ছা, সিলভার তো গ্রহণ করতে পারে, সিলভার প্লাস গ্রহণ করতে পারে, গ্রহণ করে কি হবে? সিলভার হবে। এইবার এখানে কি হবে? 2 দিয়ে গুণ দিতে হবে, এটা 2 দিয়ে গুণ, এটাও কি 2 দিয়ে গুণ, তাই তো, গ্রহণ বদল সমান করার জন্য। এটা কাটা দিলে নিকেল প্লাস 2 অফ সিলভার, আর এখানে কি নিকেল 2+ প্লাস কি 2 অফ কি, এটা হলো পূর্ণ কোষ। না তোমার এখানে তো যোগ করার দরকার নেই, যোগ করা লাগবে না, এখানে তো নাই যোগ করার দরকার নেই, বুঝা গেছে কথা। আর এটা আঁকবা কিভাবে? এটা কিন্তু আঁকাও তোমাদের আমি শিখেছি। এই যে এখানে একটা বিকার, এখানে একটা বিকার, এখানে নিকেলের দণ্ড আর নিকেল 2+ এর দ্রবণ। কালকে ক্লাসগুলো অবশ্যই করতে হবে, এগুলো বুঝতে হবে, আগের ক্লাস থেকে, হ্যাঁ। আর এখানে কি সিলভার, আর এখানে কি সিলভার প্লাসের দ্রবণ, এখানে একটা কি লাইট দ্বারা সংযুক্ত, আর এখানে একটা কি আছে লবণ সিটু আছে। আর যদি আমি এটার উদ্ভিদটা দেখাতে যাই তাহলে এটা এরকম হবে যে নিকেল কি হইতেছে? নিকেল 2+ আর 2 অণু সিলভার প্লাস ইলেকট্রন গ্রহণ করে কি হইতেছে? সিলভার হইতেছে। এই হলো আমার কোষ বিক্রিয়া এবং কি অর্ধকোষ কোষ বিক্রিয়া, ঠিক আছে কিনা? আগে বেসিকটা অবশ্যই দেখো, এই জন্য বলছিলাম পুরো ক্লাসটা ভালোভাবে দেখতে হবে, আগে কালকেরটা গ্যালভানিক কোষ যেভাবে শিখাইছিলাম। ওকে, এবার আমাদের এই কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করি। বলছে কি কোষটিকে তাপমাত্রায় তড়িৎদ্বার দ্বয় সমন্বয়ে গঠিত কোষের কোষ বিভব নির্ণয় করো। এখানে যেহেতু ঘনমাত্রা মানগুলা কি ডিফারেন্ট আছে, দেওয়া আছে, তার মানে আমার নানস্টের ইকুয়েশনে যাইতে হবে, নানস্টের ইকুয়েশনে যাইতে হবে। তাহলে নানস্টের ইকুয়েশনের সূত্র কি? ই সেল ইকুয়াল ই নট সেল মাইনাস RT/NF ln Q, তাই তো। এখন এই সূত্র দ্বারা আমাদের অঙ্ক করতে হবে, তাহলে এখানে আগে ইনট সেল বের করতে হবে, লন কে বের করতে হবে। তবে এখানে একটা কাজ করে নিবা, আগে এই রিয়াকশনগুলা করার ট্রাই করবা, রিয়াকশনগুলো আগে করে নিতে হবে, বুঝতে পারতেছো কথা। এখানে আসলে এই নিকেলটা কোথায় থাকবে? অ্যানোডে। সিলভারটা কোথায় থাকবে? ক্যাথোডে। অবশ্যই আমরা জানি
সূত্রটা সিরিজের নিকেল উপরে আর কি সিলভার কোথায় নিচে, তাহলে সিলভার কোথায় ক্যাথোডে, নিকেল কোথায় অ্যানোডে। তাহলে রিঅ্যাকশনটা হবে কিভাবে আমরা জানি যে নিকেল এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি হবে নিকেল 2+ আর সিলভার প্লাস ইলেকট্রন কি করবে গ্রহণ করে হবে কি সিলভার, কারণ ক্যাথোডে তো গ্রহণ হবে আর গ্রহণ কিন্তু শুধু সিলভার করতে পারে না, বুঝতে পারতেছো কথা। তাহলে সিলভার প্লাস ইলেকট্রন গ্রহণ করে কি হবে সিলভার হবে। তো এখানে এবার যদি আমি বিক্রিয়া করি তাহলে অবশ্যই এখানে সমতা করতে হবে, যেহেতু এখানে দুটো ইলেকট্রন বর্জন হয়েছে, দুটো ইলেকট্রন গ্রহণ করতে হবে, গ্রহণ করতে হবে। এখানেও 2 এখানেও কি 2, তার মানে এটা কাটা দেই তাহলে থাকবে কি নিকেল +2 অফ সিলভার প্লাস নিকেল 2+ +2 অফ কি সিলভার। এইটুকু বোঝা গেছে কিনা, এই কাজটুকু বোঝা গেছে, এই কাজটুকু করা যাবে কিনা। এইবার আসো, এখন আমি যদি আগে ইনট সেলটা তুমি বের করার নিতে পারো, আবার চাইলে এখানেও বের করতে পারো, ঠিক আছে তোমার ইচ্ছা। এবার দেখো আমরা ইনট সেলটা ধরো বের করে নিই আলাদা করে, তাহলে ইনট সেল ইকুয়াল টু কি ই অ্যানোড অফ অক্সাইডেশন প্লাস ই ক্যাথোড অফ রিডাকশন। তাহলে আমার অ্যানোড যেটা সেটাতে জারণ হইতে হবে, তো আমার অ্যানোডকে নিকেল, তার অ্যানোডে কি জারণ হয়েছে হয় নাই, তার মানে এটা কি হয়েছে বিজারণ হয়েছে, তাহলে উল্টে দিতে হবে। তার মানে তুমি চাইলে সরাসরিও করতে পারো, যেটা আমরা কি করলাম ডিরেক্টলি ই নট অফ এটা আমরা চেঞ্জ করে দিই নিকেল হইল কি নিকেল 2+, তো আমরা উল্টে দিব, আমরা এই পাশে লিখতে পারি যে কি ই নট অফ নিকেল 2+ হয়েছে কি নিকেল, যার মান হইল কত -0.18, আর তাহলে এটা তো উল্টে দিতে হবে, অবশ্যই জারণ বিভব বানাইতে হবে, নিকেল অফ নিকেল 2+ হবে কি 0.18, মাইনাসটা কি প্লাস হয়ে যাবে। এটা বুঝতে পারতেছো, এটা একটু ভালো করে বুঝো। আর ক্যাথোডে বিজারণ, তাহলে আমার ক্যাথোডে কে সিলভার, সিলভারের কিন্তু বিজারণ বিভবই দেওয়া আছে, বিজারণ বিভবই কি দেওয়া আছে, তাহলে অবশ্যই আমরা কি করবো এই যে ই নট অফ সিলভার প্লাস হয়েছে সিলভার, তাইলে এখানে মানটা কত 0.799 ভোল্ট। ওকে, তাহলে ই নট অফ এটা ঠিকঠাক আছে, সিলভার প্লাস হয়েছে কি সিলভার। এবার মানটা একটু বসাই, নিকেল থেকে নিকেল 2+ কত 0.18, আর এই যে এই দেখো অ্যানোডে জারণ, অ্যানোডে জারণ আছে, ঠিক আছে জারণ আছে, জারণ এখানে নাই দেখাই আমরা কি করছি জারণ বানিয়ে নিছি এটা জোর করে, আর জোর করে আমরা জানি বানালে কি হবে মাইনাস প্লাস হবে, প্লাস মাইনাস হবে। এখানে ক্যাথোডের বিজারণ এবং বিজারণই আছে, ওকে, তাকে চেঞ্জ করা দরকার নাই। এই ভদ্রলোক খুব ভালো, এরা চেঞ্জ করা দরকার নেই, বুঝছো। আর এই ভদ্রলোক ঠিক নাই, কারণ কি এর জারণ বিভব হওয়ার কথা নিকেলের আছে বিজারণ বিভব, ওইসে নিয়ে বলার পড়ালে তাহলে কি করতে হবে এরে চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করবো কীভাবে প্লাসের মাইনাস করে মাইনাসের প্লাস করে, ঠিক আছে। তাহলে এখানে প্লাস কি একটু ক্যালকুলেটর চাপ দিয়ে দেখে কত আসে 0.979 ভোল্ট। এটা হলো আমার ইনট সেল, এটুকু তো ক্লিয়ার। এইবার আমার এইখানে মানটা আমরা বসাবো, এখানে মানটা কি করবো বসাবো। এবার আমরা ধরো আমি এই পাশে লিখি, হ্যাঁ তোমরা একটু তো বুঝবাই আশা রাখি, এই পাশে লিখি একটু বোঝার চেষ্টা করে ভালোভাবে খেয়াল করো। ধরো এখানে মানটা বসাইতেছে, হ্যাঁ ইনট সেলের মানটা এই যেটা 0.979 মাইনাস আর মান কত 8.314 ইন্টু টি তো এই যে পজিটিভ তাপমাত্রায় 298 কেলভিন বাই এন। এই এন এর মানটা খুব গুরুত্বপূর্ণ। এন এর মান হইল গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা, তাহলে কয়টা 2টা, ঠিক আছে। সমতা করতে যদি 6টা হইতো তাহলে 6 দিতাম আমরা, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ, স্টুডেন্টরা ভুল করে। আর অ্যাপ হলো ফ্যারাডের ধ্রুবক 96,500। এই যে লন এখানেই কিন্তু খুব ডেঞ্জারাস জিনিসপত্র। কিউ এখানে স্টুডেন্টরা ভুল করে বা অনেক টিচাররাও ভুল করে, এই কথাটা বলতে পারে না ভালোভাবে। উপরে থাকবে কি বলো তো, উপরে থাকবে উৎপাদের ঘনমাত্রা, নিচে থাকবে কি বিক্রিয়কের ঘনমাত্রা। এখন আমার এখানে কে কে উৎপাদ কে কে বিক্রিয়, আমি একটু খেয়াল করি। দেখো এখানে এই যে নিকেল আর সিলভার 2+, দেখো নিকেল হয়েছে কি নিকেল 2+, নিকেল হয়েছে নিকেল 2+,
তাহলে নিকেলটা এখানে কি বিক্রিয়ক, একই কালার হয়ে যায়, নিকেলটা এখানে কি বলো তো বিক্রিয়ক, আর উৎপাদটাকে এটা সিলভার প্লাসটা এখানে কি বিক্রিয়ক, আর এটা কি উৎপাদ। খেয়াল করো, তাহলে আমার উপরে কি থাকবে উৎপাদ, আর নিচে কি থাকবে বিক্রিয়ক। এবার আসো উপরে কি থাকার কথা নিকেল 2+, আবার এই সিলভার প্লাসও থাকার কথা, সিলভার থাকার কথা, কিন্তু সিলভার দিব না। কেন দিব না? কারণ আমরা শিখছিলাম, বেসিকই বলছিলাম যে ধাতু অবস্থায় তার মান কত, এটা কিন্তু সলিড, এটা কিন্তু কি সলিড ধাতু অবস্থায়, এটা 1, এজন্য দিব না মানটা। যদি ধরো কোনোভাবে এটা থাকতো সিলভার প্লাস, ধরো সাপোজ কোনোভাবে, ধরো সিলভার 2+, সাপোজ কোনোভাবে এটা হয়েছে ধরো, তাইলে কিন্তু অবশ্যই এবং অবশ্যই আমার এই উৎপাদ এটাও বসাইতে হইতো। মাথায় ঢুকছে কথাগুলা? এখানে ভুল করা যাবে না। এরকম কিছু ম্যাথও আসতে পারে চাই পরীক্ষায়, যেমন SN4+ থেকে SN2+, তখন কিন্তু দুটো জিনিসকে বসে, বুঝছো? তাইলে এখানে এই জন্যই কিন্তু এটা হয় নাই। ওকে, আর আমার বিক্রিয়ক, এবার বিক্রিয়কগুলো নিচে বসাবো। বিক্রিয়কে নিকেল বসানোর কথা ছিল, কিন্তু নিকেল বসাবো না। কেন বসাবো না? হ্যাঁ, কারণ এটা তো সলিড। তো আবার দেখবা হাইড্রোজেন গ্যাস, দেখবা দেখা যায় H2, তো সেটা বসাইতে হয়। যখন গ্যাস বসে আর কে বসে? আয়নগুলো বসে। দেখো এই সিলভার প্লাসটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়েছে? সিলভার হয়ে গেছে, এখন ধাতু হয়ে গেছে, আয়ন নাই, সলিড আকারে আছে। হ্যাঁ ঠিক আছে। এবার বিক্রিয়কের আয়নটা তো 1, এটা ঘনমাত্রা কত? 1, এটা ঘনমাত্রা কি আছে? তাহলে কত? সিলভার প্লাস। দেখো এখন নিকেলটা 2+-এর ইয়ে কত? 1, তাহলে পাওয়ারে ওই যে ঘাত সহ কিন্তু পাওয়ারে 1 দেওয়া লাগবে না। সিলভারের পাশে কি আছে? 2 আছে, তার মানে ঘাতটা হয়ে যাবে উপরে যাবে, সেই ক্যাফিকেসির মতো। তার এখানে কী যাবে? এখানে যাবে 2, ঠিক আছে। তাইলে আমাদের এই যে এই মানটা আমরা বের করে ফেলতে পারি 0.799। আচ্ছা, এটা ধরো বের করলাম, কইরা ধরো লন 8টি লন। আচ্ছা, এখানে আমি একটু বলে দিই তোমাদেরকে মানগুলোতে। যে নিকেল 2+-এর মান কত, ঘনমাত্রা কত? আচ্ছা, এখানে আমি পুরোটা একটু লিখি। হ্যাঁ, এখানে আমি একবার লিখে একটা কথা বলবো, কেন বলবো বা কেন বুঝতে হবে সেটা একটু বুঝাচ্ছি। কারণ একটা স্টুডেন্ট আমাকে এইটা নিয়ে একটু কোশ্চেন করছিল। স্টুডেন্ট কেন, টিচাররা আমার কোশ্চেন করছিল ব্যাপারটা নিয়ে। একটু খেয়াল করি আমরা। এখানে নিকেল 2+-এর ঘনমাত্রা কত? এই যে 0.15। সিলভার প্লাসের ঘনমাত্রা 0.2 স্কোয়ার। অনেকের মনে এটা অ্যান্সার কোশ্চেন আসে যে আচ্ছা সিলভারটা বসাইছেন স্যার 2 দিয়ে গুণ আছে, তাহলে এখানে কি 2 দিয়ে গুণ হবে? কখনোই ঘনমাত্রা গুণ 2 দিয়ে গুণ হবে না, 3 দিয়ে গুণ হবে না। সমতাকে শুধু পাওয়ারে যাবে, কখনো কি হয় না? গুণ হয় না। 2-একটা গাইডেও ভুল করে রাখছে এই ব্যাপারটা, মাঝে মাঝে গুণ দিয়ে দেয়, কিন্তু গুণ হবে না। ঘনমাত্রা ডিরেক্ট ঠিক থাকবে, শুধু এই সহগটা পাওয়ারে চলে যাবে। এটুকু বোঝা গেছে কিনা বলো? তাহলে এই কোষ বিভব নির্ণয় করে আমরা বুঝছি কিনা, পারবো কিনা বলো? কি ক্লিয়ার?